এখন আমাদের এই শুভ সন্ধ্যার প্রথমে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্য সচিব শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মাঝেরহাটে তাঁরই নামাঙ্কিত এই জয় হিন্দ সেতু রেল ওভারব্রিজ, যা দ্রুততম গতিতে রাজ্যে রেকর্ড সৃষ্টি করে তৈরি হয়েছে, যার ফলে আপনারা বিজ্ঞাপনে দেখেছেন দক্ষিণ কলকাতা, দক্ষিণ পশ্চিম কলকাতা সহ দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশ আবার অসাধারণ যোগাযোগে যুক্ত হবে। যে ব্রিজের প্রযুক্তি কেবল স্টেড ইতিমধ্যেই সর্বত্র আলোচিত হয়েছে, তার উদ্বোধনে শত ব্যস্ততার মধ্যেও এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে স্বাগত জানিয়ে মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রীবর্গ, অফিসার্সগণ, এখানে উপস্থিত কাউন্সিলর, জনপ্রতিনিধি সহ এই হাজার হাজার মানুষকে আমরা রাজ্য সরকারের তরফ থেকে স্বাগত ও অভিনন্দন জানাই। নমস্কার। আমরা এইবার যার হাত দিয়ে আজকের এই সেতুর উদ্বোধন, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আমার চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, হোম সেক্রেটারি দ্বিবেদী, ফাইন্যান্স সেক্রেটারি মনোজ, পিডব্লিউডি সেক্রেটারি নবীন, আমার সহকর্মী কলিগ পিডব্লিউডি মিনিস্টার অরূপ বিশ্বাস, আমাদের সিনিয়র মিনিস্টার পার্থ চট্টোপাধ্যায়, কলকাতা কর্পোরেশনের মেয়র এবং আরবান ডিপার্টমেন্টের মিনিস্টার ফিরহাদ হাকিম, আমার এখানে উপস্থিত আছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ সমস্ত পুলিশ অফিসাররাও, এবং উপস্থিত আছেন স্থানীয় সাধারণ মানুষ, আমাদের সমস্ত পৌরপিতারা, যারা পৌরপিতা পৌরমাতা হিসেবে এতদিন কাজ করেছেন, তারা সকলে, একদিকে টালিগঞ্জ, একদিকে বেহালা, এবং বিশেষ করে খিদিরপুর, গার্ডেন রিচ, বেহালা, টালিগঞ্জ, যাদবপুর, টোটাল এলাকার সমগ্র ভদ্রমণ্ডলী। প্রথমেই বলি, আপনাদের সকলকে দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো, দেওয়ালির পর দেখা হচ্ছে, তাই আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আমার সেই দিনটার কথা খুব মনে পড়ে। 2018 সাল, 4 এপ্রিল সম্ভবত। আমি নিজে সেদিনকে দার্জিলিংয়ে ছিলাম একটা প্রোগ্রামে। হঠাৎ আমার কাছে খবর আসে, আমার সাথে প্রেসের বিশ্ব ছিল, আমাদের অ্যাক্রেডিটেশন কমিটির চেয়ারম্যান, আমাকে হঠাৎ একটা খবর দেয়, বলে দেখো দেখো, মনে হচ্ছে মাঝেরহাটের ব্রিজটা ধসে গেছে বা কিছু একটা হয়েছে। 4 সেপ্টেম্বর 2018। আমরা সেদিন অনেক চেষ্টা করি, কোনোভাবে আসতে পারি না। পরের দিন সকালেই আমরা রওনা দিয়ে এখানে এসে পৌঁছায় বিকেলবেলায়। 3 জন মারা গিয়েছিলেন এবং কয়েকজন আহত হয়েছিলেন। আমি তাদেরও দেখতে গিয়েছিলাম, তাদের সাহায্যও করা হয়েছে, এবং 3 জন নিহত হয়েছিলেন। কিন্তু আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, একটা ব্রিজ ধসে পড়া মানে হয়তো অনেক মানুষ মারা যাবে, এরকম একটা শঙ্কা ছিল। কিন্তু আমি নিশ্চয়ই বলবো, সেদিন সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ থেকে শুরু করে, লোকাল কাউন্সিলরের থেকে শুরু করে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস থেকে শুরু করে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, দেবাশিস, অতীন, বুয়া, অঞ্জনরা সকলে মিলে সবাই ছুটে আসে, এবং তারা দিন রাত এক করে, পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার আছে, অফিসাররা আছে, কর্মীরা আছে, পুলিশের কর্মীরা আছে, অফিসাররা আছে, এমনকি মিডিয়া পার্সনরাও 72 ঘন্টা এখানে স্টে করেছিলেন, যে কখন কি হচ্ছে, কখন কি হচ্ছে, আর কি হচ্ছে, কিছুটা ভেঙে পড়ছে কিনা, এইসব দেখার জন্য। আমি আপনাদের বলি যে এই ব্রিজটা আগের থেকেও বেশি ভালো হয়েছে।
আগে বাংলায় অনেক ব্রিজ আছে, প্রবলেম কি জানেন তো, বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ, প্রচুর নদীর ওপর ব্রিজ, প্রচুর ব্রিজ। কিন্তু আমরা যখন 2011 সালে এসে দেখলাম ব্রিজগুলো অডিট করা হয়নি কখনো। এমনকি হাওড়া ব্রিজের কি কন্ডিশন আমরা অডিট করালাম। আপনারা যদি দেখেন সারা বাংলায় যত ব্রিজ আছে, নদীর ওপর সেতু আছে, ফ্লাইওভার আছে, এত সেতু কোথাও নেই। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা আয়ু থাকে, তাকে সাহায্য করতে হয়, দেখতে হয় কেমন আছে। শরীরটা কখনো কখনো বেগ দেয়, কখনো জ্বর হয়, কখনো পেট খারাপ হয়, কখনো ঠান্ডা লাগে। ব্রিজও মনে রাখবেন, মাটির ওপর মাটি চাপা দিলে 2 দিন 3 দিন ঠিক থাকতে পারে, কিন্তু যখন ভেঙে যায় টোটালটা ভেঙে চলে যায়। তাই এই ব্রিজ ভাঙার পরে আমাদের মাথায় একটা দুশ্চিন্তা এলো যে সারা বাংলায় কত ব্রিজ আজ পর্যন্ত কেউ দেখেনি, মনিটরিং নেই, অডিট হয়নি, কি হবে? এই সব ভেবে আমরা একটা অডিট কমিটি বা আমরা একটা ব্রিজ, শুধু ব্রিজের ওপরে পিডব্লিউডি ইরিগেশন থেকে শুরু করে যত ব্রিজ আছে, যত ডিপার্টমেন্টের, সেগুলো নিয়ে আমরা একটা কমিটি করে দিলাম। এবং তারা ইতিমধ্যে অনেকগুলো সার্ভেও করেছে, কাজও শুরু হয়েছে। আপনারা আগে দেখেছেন হাওড়ার ওখানে বিবেকানন্দ ব্রিজ ভেঙে পড়ে গেল, প্ল্যানিং ভুল। এগুলো আমার কাজ নয়, আমার কাজ নয় বা আমাদের কাজ নয়, আগেকার, আমরা সাফার করছি আজকে। টালা ব্রিজ কতদিনকার আগের, আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে দুর্গাপুজোর আগে থেকে আমি জানি ওখানকার মানুষের খুব কষ্ট হচ্ছে। কিন্তু রাজ্য সরকার কি করতে পারে? আমি যেটা করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কাজটা যাতে তাড়াতাড়ি হয় এটা দেখার দায়িত্ব আমাদের। 3 মাস প্যান্ডামিকের জন্য কাজ হয়নি, কেউই কোনো ওয়ার্কার পায়নি। কিন্তু আরো 9 মাস আগে এই ব্রিজটা হয়ে যেতে পারত যদি রেল পারমিশনটা দিত। যারা ব্রিজ তৈরি হওয়ার পরে নাটক করতে এসেছিল এখানে প্রেসে ছবি দেখানোর জন্য, ভাত দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, আমাকে বেহালা চেনাচ্ছে। বেহালার মানুষ কি বেহাল অবস্থায় ছিলেন আমি জানি। রাসবিহারী বলুন, চেতলা বলুন, আলিপুর বলুন, যাদবপুর বলুন, আমি জানি মানুষের কতটা কষ্ট হয়েছে। গত 2 বছর ধরে তারা যে সাফার করেছে। এই মেট্রো দেখতে পাচ্ছেন, এটাও আমার করে দিয়ে যাওয়া। একদিকে মেট্রো রেল হচ্ছে, পুরো বেহালা জোকা থেকে দমদম কানেক্টেড হয়ে যাবে। একদিকে কলকাতার চারপাশে আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম টোটাল মেট্রো করে দিয়ে গিয়েছিলাম। আর এমনভাবে করে দিয়েছিলাম যে আমি কোনোদিন রেল মিনিস্টার না থাকলেও কাজ যাতে না আটকায়। গভর্নমেন্টের কতগুলো সিস্টেম আছে, আমি সিস্টেমগুলো করে গিয়েছিলাম। মনে রাখবেন, ক্যাথা স্টিচ একরকম হয়, তো আবার আরো নানা রকম স্টিচ আছে, অন্যরকম হয়, যে কাজের যা। তো সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করব। কিন্তু আমাদের পিডব্লিউডি, আমাদের রাজ্য সরকারের 7 দিনের মধ্যে ব্রিজের ভাঙা অংশটুকু ভেঙে দিয়েছিল কাজটা তাড়াতাড়ি করবে বলে। আমি রেলের বিরুদ্ধে নই, আমি রেল মন্ত্রী হিসেবে কাজ করেছি, আমি নিয়ম জানি। আমি রেল অফিসারদের দোষ দেবো না বা রেল ডিপার্টমেন্টকে দোষ দেবো না, দোষ দেবো ওদের নেতাদের যারা দিল্লিতে বসে কলকাঠি নাড়ে। জিজ্ঞেস করুন, বড় বড় পুলিশ বলছে আমি তোমায় অ্যারেস্ট করবো না, বলছে না না আমাকে একটু অ্যারেস্ট করো, ছবিতে দেখাবে। কি মজা, ছবি তোলার মামদোবাজি একদম। জিজ্ঞেস করুন, কোভিডের জন্য তো 1 বছর সময় নষ্ট হয়েছে, সেটা আমাদের কারো হাতে ছিল না। তার আগে যে 9 মাসের আগে এটা হয়ে যেতে পারত, সেটা কেন হয়নি? প্রতিদিন প্রায় আমাদের লেগে থাকতে হতো পেছনে, ওরে রেল পারমিশন দিল,
ওরে রেল পারমিশন দিল, পারমিশন মানে কি? নিচ দিয়ে রেল যায়, নিচ দিয়ে রেল যায়, ওপর দিয়ে রোড, যাতে রেলের ক্ষতিও না হয়। রেল যাত্রীরা আছেন, তারাও আমাদের মানুষ, টেকনিক্যাল ব্যাপারটা দেখবার জন্য এলাকাবাসী আমাদের অনেক সহযোগিতা করেছেন। যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানকার ছেলে মেয়েরা অনেক হেল্প করেছেন আমাদের, আমরা তাদের আজকের দিনে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আর পূর্ণ সহযোগিতা করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ব্রিজটা আমরা কিন্তু দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের কায়দায় করেছি, এটা নয় যে করতে হয় করে দিলাম। আগের ব্রিজের থেকেও এটা দৈর্ঘ্যে বড়, আগেরটা ছিল 2 লেন, এবারেরটা হলো 4 লেন। ভার বহনের ক্ষমতাও আগেরটা ছিল 155 মেট্রিক টন, নতুনটা হয়েছে 385 মেট্রিক টন, ডবলেরও বেশি, প্রায় 650 মিটার দীর্ঘ। এই ব্রিজ তৈরি করতে আমাদের খরচ হয়েছে 300 কোটি টাকারও বেশি, 311.76 কোটি টাকা, পুরোটাই রাজ্য সরকারের টাকা। আপনারা আমায় বলুন তো, সাধারণ মানুষ, আমি যতটুকু জানি ফ্লাইওভার তৈরি করলে হয়, রেলে যেগুলো রোড ওভার ফ্লাইওভার হবে, রেল এবং রোড, রেল কি করে? ফ্লাইওভারটা করে, আর রাস্তাটা পিডাব্লিউডি করে, তাই তো নবীন? ইজ ইট নট এ ফ্যাক্ট? পিডাব্লিউডির খরচায় রাস্তাটা করে নিচে, আর রেল করে দেয় ব্রিজটা। তাই যদি হয়, যারা এত বড় বড় ভাষণ দিয়ে গেলেন, তাদের যদি আমি জিজ্ঞেস করি এই ব্রিজ করবার জন্য রেল কেন আমাদের থেকে 34 কোটি টাকা নিয়েছে? কার টাকা নিয়েছে? কেন নিয়েছে জিজ্ঞেস করুন। করতে কাজটা 9 মাস দেরি করেছে, প্লাস রাজ্য সরকারের কাছ থেকে 34 কোটি টাকা নিয়েছে এই ব্রিজটা আমাদের পারমিশন দেওয়ার জন্য আর ভাঙচুরের এই ব্যাপারটা দেখার জন্য। এরা আবার বড় বড় কথা বলে। আর পোর্টট্রাস্ট, পোর্টে বড় বড় গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে, কলকাতা পোর্টটাকে শুকিয়ে দিল, আমরা সব মেনটেনেন্স করি। পোর্টট্রাস্ট 77 লক্ষ টাকা নিয়েছে। কেন? ইমাজিন, যেন মনে হচ্ছে এটা আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি, জেনে এটা হচ্ছে আমার নিজস্ব পকেটের ব্রিজ, আমি একা চলবো আর কেউ চলবে না। 34 কোটি টাকা নিল রেল, আর পোর্টকেও দিতে হলো 77 লক্ষ টাকা। এমনকি টালা ব্রিজ ভাঙবার জন্য 55 কোটি টাকা নিয়েছে। বুঝতে পারছেন? দেবার ক্ষমতা নেই, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। মাঝে মাঝেই বলে বাংলাকে हम एक कर देंगे, क्या कर देगा आप? एक ब्रिज बनाने से 1 पैसा नहीं देता, उपरंतु हमारे से पैसा ले लेता है। আপনার এখান দিয়ে রেল যাবে, তার ভাড়া আপনি পাবেন না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রেলে করে, কেউ নামখানা যাবে, কেউ ক্যানিং যাবে, কেউ পাথর প্রতিভা যাবে, কেউ সাগর যাবে, আপনি ভাড়া পাবেন না? আজকে কৃষি জমির খাজনা মুকুব যদি আমি করে দিতে পারি, স্বাস্থ্যসাথী ঘরে ঘরে 10 কোটি 5 লক্ষ টাকা বিনা পয়সায় দিতে পারি, বিনা পয়সায় কোভিডের রেশন দিতে পারি, এমনকি জনগণ যাকে মিউটেশন ফিস দিতে হতো জুন পর্যন্ত মুকুব করে দিতে পারে, আজকে রেলের এত হাজার হাজার কোটি টাকা লজ্জা করে না? তারা আমাদের থেকে 34 কোটি টাকা নিয়ে নেয়। এই 34 কোটি টাকা থাকলে আমার অনেক স্কুল কলেজ তৈরি হতে পারত, অনেক রাস্তা তৈরি হতে পারত। কেন নেবে? কেন? এটা আমার ওদের বিরুদ্ধে বলতে পারেন, এটা আমার জিজ্ঞাসা। কেন নিয়েছেন? কার নির্দেশে নিয়েছেন? পারলে টাকাটা ফেরত দেবেন। যদি মনে করেন যে এটা আপনার দায়িত্ব ছিল করবার, সেই টাকাটা আপনি নিতে পারেন না। শুনুন, আমি রেল মিনিস্টার হিসেবে 2 বার কাজ করে এসেছি, 3 বছর। মনে রাখবেন, যদি কোনো ঘটনা ঘটে, যদি কোনো ভিড় হয় রেল স্টেশনে, যদি কোনো মেলা হয়, অনেক লোক জমে গেছে, রেলকে বারবার ট্রেন চালাতে হয় সেই রাস্তাকে ক্লিয়ার করবার জন্য। এটা রেলের সিস্টেম।
মানুষকে সাহায্য করতে হয়? করেনি, উপরন্তু 9 মাস দেরি করিয়ে আবার কাগজে ছবি তুলছে, যেন মনে হচ্ছে করে দিয়ে গেছে দিল্লি থেকে এসে, দিল্লিকা লাড্ডু দিয়ে গেছে হাতে। করব আমরা, আর ওরা আমরা টক বলে খাবে আর ছবি তুলবে। এই ব্রিজটা হয়ে যাওয়ার ফলে অনেকটা জ্যাম কন্ট্রোল করা যাবে, গঙ্গাসাগরের মেলাও আসবে। আর একটা ব্রিজ হয়েছে আপনারা জানেন, গার্ডেন রিচের মেটিয়া ব্রিজের ওখানে একটা ব্রিজ তো হয়েছে গার্ডেন রিচে, আর একটা ব্রিজ হয়েছে আমাদের বজবজের ওই দিক পর্যন্ত গেছে, আরও দুটো ব্রিজের পরপর করে দিয়েছি। মা ফ্লাইওভারও আমরা করেছি, এবং শুধু তাই নয়, মা ফ্লাইওভার করতে আমাদের 445 কোটি টাকা খরচা হয়েছে, 4.5 কিলোমিটার দীর্ঘ। মা উড়ালপুলের দুটো র্যাম্প, কামালগাছি উড়ালপুল, আগে বারুইপুর যেতে কত টাইম লাগতো, এখন গড়িয়া থেকে বারুইপুর যাবেন 5 মিনিটে পৌঁছে যাবেন। তার কারণ কামালগাছি উড়ালপুরটাও আমরা করে দিয়েছি। ভিআইপি রোডের কেষ্টপুর থেকে জোড়া মন্দির, সেটাও মনে রাখবেন, ওটাও আমরা করে দিয়েছি উড়ালপুল। দক্ষিণেশ্বর বিটি রোডের উড়ালপুল, ওটাও আমরা করে দিয়েছি। রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় আমরা বিনা পয়সায় জমি দিয়েছি মেট্রো রেল করবার জন্য অনেক জায়গায়, মনে রাখবেন। তার কারণ যেহেতু আমি নিজে প্রজেক্টগুলো করেছি। সত্যজিৎ রায় স্টেডিয়াম বেহালায় কে করে দিয়ে গেছিল? আমি করে দিয়ে গিয়েছিলাম, ওরা করেনি, আমি তখন রেল মিনিস্টার ছিলাম। সেই রকম মনে রাখবেন, জোকা, তারাতলা, মাঝেরহাট, দমদম থেকে শুরু করে ডালহৌসি থেকে শুরু করে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, নোয়াপাড়া দমদম, দমদম বারাসাত, ব্যারাকপুর, একেবারে সল্টলেক থেকে পদাতিক, গড়িয়া, টোটালটা রাউন্ড করে এমন স্টেশন করে দিয়ে গেছি, মেট্রো এমনভাবে করে দিয়ে গেছি যে আগামী 2 বছরের মধ্যে ট্রাফিক জ্যাম বলে কলকাতায় কোনো দিন মানুষ আর পাবেন না, এবং গাড়ি ঘোড়ার অসুবিধায় মানুষকে প্রবলেম কখনো ফেস করতে হবে না। এছাড়াও আমরা গণেশচন্দ্র অ্যাভিনিউ নিউ মার্কেট উড়ালপুর একটা করবার চেষ্টা করছি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, মানে টিপিআর চলছে, তাই তো। গণেশচন্দ্র অ্যাভিনিউ নিউ মার্কেট, আপনারা জানেন নিউ মার্কেট এমনিতেই কনজেস্টেড এরিয়া, তাতেই কলকাতার মানুষের সুবিধে হবে। তারাতলা, টালিগঞ্জ, আনোয়ারশা রোড, টালিগঞ্জ, তারাতলা, টালিগঞ্জ, আনোয়ারশা রোড, যাদবপুর ফাঁড়ি, এই পর্যন্ত আর একটা রুরাল ব্রিজ, আর একটা ওভার ব্রিজ তৈরি হবে, এটা নিয়েও প্ল্যান চলছে উড়ালপুল। আর একটা হবে পার্ক সার্কাস, বালিগঞ্জ ফাঁড়ি, উড়ালপুল। তাহলে বুঝতে পারছেন টোটাল কলকাতাটাতে শুধু ফ্লাইওভারে চলে যাবেন, একদিকে মেট্রো, অন্যদিকে ফ্লাইওভার। আমি যখন আগে দমদম যেতাম বাড়ি থেকে এয়ারপোর্টে ফ্লাইট ধরবার জন্য, যখন আমি এমপি ছিলাম, আমার 1.5 ঘন্টা সময় লাগতো। আর এখন আমি যখন বাড়ি থেকে বেরোই, 3টে রুট, মাত্র আমার বাড়ি থেকে 25 মিনিটে আমি এয়ারপোর্ট পৌঁছে যাই। কেন বলুন তো? ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি, আমাকে আর অন্যদিকে যেতেই হচ্ছে না। সুতরাং এই যে কাজগুলো, এই কাজগুলো করার, এবং এগুলো খুব টেকনিক্যাল কাজ, ইঞ্জিনিয়ারিং কাজ আছে, টেকনিক্যাল কাজ আছে, এক্সপার্টস ওয়ার্ক আছে, এমনকি মাইগ্রেন্ট ওয়ার্কার যারা, এমনকি আমাদের ছোট ছোট ওয়ার্কার যারা মাটি বয়, তাদেরও পরিশ্রম আছে। স্থানীয় মানুষ এত দিন ধরে, আজকে হয়ে গেছে বলে গাড়িটা যখন চলবে নিঃশ্বাস নিতে পারবেন। বলুন তো গত 2 বছর কি কষ্ট হয়েছে। মেট্রো রেলের ওপরটা যখন চালু করতে গেছে, আমি রোজ ওদের বলতাম, ওরে নিচেটা খালি করতে বল রেলকে, ওরে নিচেটা খালি করতে বল, ও তো সারাটা রাস্তা ঘেরাও করে বসে আছে, এত কেন করবে? তো এইসব হয়। কিন্তু তা সত্ত্বেও আমি বলি, যেমন আজকে আপনাদের একটা ঐতিহাসিক দিন, এতে গাড়ির গতি চলাচল বাড়বে, গাড়ির গতি বাড়লে জীবনের গতি বাড়ে, জীবনের ছন্দ বাড়ে। তেমনি দেখবেন যেন এই রুরালপুলে বাইক হেলমেট ছাড়া দয়া করে চালাতে দেবেন না, এটা আমি পুলিশকে প্রথম থেকে বলবো। হেলমেট পরে গাড়ি চালান, নিজের জীবনটাকে রক্ষা করুন। আমি অন্য রাজ্যের মতো এটা বলি না 2000 মাস্ক না পরলে 2000 টাকা দিতে হবে। আমি এটা বলি, দয়া করে মাস্কটা পরুন আপনার ভালোর জন্য। আমি এটা বলবো না যে উড়ালপুলে আপনি হেলমেট না পরে বাইক চালালে
আপনাকে আমি জেলে ভরে দেবো, সে সাহস দুঃসাহস আমার নেই, যেন জীবনে না হয়। কিন্তু আমি বলবো, ভাই নিজের জীবনটা বাঁচান, অন্যের জীবনটাও বাঁচান। আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ এই জন্যই করেছিলাম। আমরা চাই না রোড অ্যাক্সিডেন্ট বাড়ুক, আমরা চাই না আমার কোনো ভাই বোন বিপদে পড়ুক। একটা পরিবার, আমি জানি কিভাবে একটা পরিবারের একটা সন্তান হারিয়ে গেলে তার কত ক্ষতি হয়ে যায়। সুতরাং এটা সবার দায়িত্ব আছে। প্রত্যেকটা জায়গায় সিসিটিভি থাকবে, যাতে আইন মেনে চলে সেটা লক্ষ্য রাখবেন। আইন যে মেনে না চলবে সেখানে তো আইনত কেস হবে। কিন্তু আমি এটা নিশ্চয়ই চাই না যে কেউ নিজের জীবনে বা পারিবারিক জীবনে বিপর্যয় ডেকে আনুন। সবচেয়ে প্রবলেম কি জানেন? রাস্তার অ্যাক্সিডেন্টগুলো খুব ডেঞ্জারাস হয়। এই যে সৌমিত্রদা কদিন আগে মারা গেলেন, বিশ্বাস করুন ওনার মেয়ে পৌলমী, ওর ছেলে, এত ভালো ছেলে, ইয়াং ছেলে, ট্যালেন্টেড ছেলে। আমি ওকে একদিন হাসপাতালে দেখতে গেলাম, শুনলাম ওর কোমাতে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্রেনে চোট লেগেছে। সেদিন আমার ওকে দেখে এত খারাপ লেগেছিল যে বেচারা ভালো হবে তো, তা নাহলে তো সারাটা জীবনই নষ্ট হয়ে যাবে। বলুন তো, তার হলো তার তো হলো, তার বাবা মা, তার পরিবার পরিজন কি অবস্থা। এই পাড়ার ছেলে। আমি একবার একটা হসপিটালে ভর্তি ছিলাম, আগে তো সিপিএম আমায় রোজই প্রায় মারতো, প্রায় হসপিটালেও থাকতে হতো। একদিন রাত 10টা নাগাদ আমি দেখছি, আমি তো হসপিটালে ঘুরে ঘুরে বেড়াতাম রাতের দিকে, পেশেন্ট কেমন আছে, এ আছে ও আছে, একটু শেখার ইচ্ছে ছিল। একটা 18-19 বছরের মেয়েকে নিয়ে এলো। মেয়েটার সামনে থেকে আপনি কিচ্ছু বুঝবেন না, কোথাও কাটেনি, কিচ্ছু হয়নি, অ্যাজ ইট ইজ। কিন্তু বেডে শুয়ে রেখেছে, ও ছটফট ছটফট করছে। আমি জিজ্ঞেস করলাম, ডাক্তারদের কি হয়েছে? বললো মোটর অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর বাইকে, ব্লাড ক্লট হয়ে গেছে ব্রেনের মধ্যে, ফলে আমরা কিছু করতে পারছি না, এটা খুব সিরিয়াস হয়ে গেছে। আমি বললাম, আপনারা দরকার হলে আরও ভালো হসপিটালে পাঠান, যা লাগে আমি দেবো, আমরা ব্যবস্থা করে দেবো, ওকে বাঁচান। কিন্তু দুর্ভাগ্য, বাঁচানো গেল না, মেয়েটি মারা গেল। কাজেই এই জন্যই বলি, মাথাটা সেফ থাকলে অনেক কিছু সেফ থাকে। মাথাটায় যে হেলমেটটা পরা হয় তার কতগুলো বৈজ্ঞানিক কারণ আছে। মাথাটা সেফ থাকা উচিত। একটা করে হেলমেট কি করবেন, একটু কষ্ট করে জোগাড় করে নেবেন। আর যদি জোগাড় একান্তই না করতে পারেন, আমি পুলিশকে বলবো, কমিউনিটি ডেভেলপমেন্টের প্রোগ্রামের থেকে, যেহেতু আজকে ব্রিজটা চালু হচ্ছে, তাই এই 3 দিন কিছু হেলমেট যারা একান্তই কিনবার ক্ষমতা নেই তাদের আমরা বিনা পয়সায় দেব, যাতে তারা মনে রাখে যে আমাকে এটা পড়তে হবে। যার কেনবার ক্ষমতা নেই লোকাল থানায় রিপোর্ট করে নাম অ্যাড্রেস লিখিয়ে যাবেন। আমি অনুজকে বলবো, থানা যেন এটা করে এবং যেন দায়িত্ব নিয়ে করে, এবং এর কস্ট পিডব্লিউডি এবং পুলিশ মিলিতভাবে করবে। আমরা সূচনা করে দিই, সেই সূচনাটা নিয়ে আগামী দিন সাধারণ মানুষই অ্যালার্ট করবেন, ভাই হেলমেটটা পর না। রাস্তা দিয়ে যাচ্ছেন বাসে, বললেন ভাই হেলমেটটা পর না রে ভাই, হেলমেটটা পরছিস না কেন? ক্যাম্পেনিং মানুষই করুন না, মানুষই মানুষের সবচেয়ে বড় ক্যাম্পেনার। আরেকটা রিকোয়েস্ট করবো, নতুন ব্রিজ তো, রাস্তাঘাট যখন পরিষ্কার করি না, নিট অ্যান্ড ক্লিন করি, যখন কেউ একটা পানের থুক করে পিক ফেলে দেয়, খুব খারাপ লাগে দেখতে। বাস থেকে এই যে থুতু ফেলা, বাস থেকে পিক ফেলে দেওয়া, নষ্ট করে দেওয়া, আমার খুব খারাপ লাগে। আমি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলাম প্রায় 200 কোটি টাকা খরচ করে, যাবেন গিয়ে দেখে আসবেন, খুব ভালো লাগবে। কালীঘাটেও হচ্ছে। গিয়ে দেখি উদ্বোধন করার 7 দিনের মধ্যে আমাকে ওখানকার লোক বলছে, দিদি এ তো পানের পিক ফেলে দিচ্ছে। আমি বললাম, ভাই তোমরা দক্ষিণেশ্বর ট্রাস্ট থেকে, তোমাদের ট্রাস্টি বোর্ড আছে, তোমরা ডিসিশন নাও, নিয়ে কি করবে না করবে করো, কিন্তু এটা করা যাবে না। একটা জিনিস আমরা তৈরি করতে চাই না, পারি না, তৈরি হয়ে গেলে সেটা রক্ষা করার দায়িত্ব তো আপনার, আমার, আমাদের সকলের। আমার কলকাতা যদি ভালো থাকে, আমার বাংলা যদি ভালো থাকে, আমাদের কলকাতা ভালো থাকবে, আমাদের বাংলা ভালো থাকবে। মনে রাখবেন, বাংলা মানে একটা স্বপ্ন,
বাংলা মানে একটা স্বপ্নের ভোর, বাংলা মানে একটা দিশা, বাংলা মানে একটা রিস্তা, বাংলা মানে একটা আশা, বাংলা মানে একটা নতুন দিগন্ত। আমরা তো চাই আমাদের ইয়াং জেনারেশন আগামী দিন বাংলাকে রক্ষা করবে, তাদের সমস্ত রকম অ্যাসেট দিয়ে, তাদের সমস্ত রকম ভালোবাসা দিয়ে। আর আমার মা বোনেরা যে রাদেশে চুলো বাঁধে বঙ্গজননী, আমি বলবো আপনারাও মাঝে মাঝে বলবেন পরিষ্কার রাখুন, পরিষ্কার রাখুন, পরিষ্কার রাখুন। আমরা দেখতে চাই বাংলা আজকে অনেক এগিয়ে গেছে। আজকে বাংলায় দীঘা থেকে শুরু করে যদি গঙ্গাসাগর দেখেন, গঙ্গাসাগর থেকে শুরু করে যদি দক্ষিণেশ্বর দেখেন, দক্ষিণেশ্বর থেকে শুরু করে যদি তারকেশ্বর দেখেন, যদি তারকেশ্বর থেকে শুরু করে ফুরফুরা শরীফ দেখেন, যদি ফুরফুরা শরীফ থেকে পাথর চাপড়ি দেখেন, যদি পাথর চাপড়ি থেকে ব্যান্ডেল চার্চ দেখেন, যদি ব্যান্ডেল চার্চ থেকে একেবারে চলে যান আমার মা তারার মন্দির, দেখে আসবেন সব চকচক ঝকঝক করছে, সব নতুন করে করে দিয়েছি। এই নতুন জিনিসগুলো রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের সকলের। এই রক্ষার দায়িত্ব আমি আমার ছাত্র যৌবন আমার মা বোনের হাতে দিয়ে গেলাম। এটাকে রক্ষা করবেন, বাংলাকে ভালোবাসবেন, বাংলার সভ্যতা সংস্কৃতিকে ভালোবাসবেন। সবাই ভালো থাকবেন। এই ব্রিজ আপনাদের কাজে লাগুক। অনেক কষ্ট আপনারা করেছেন, তার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী, আমাদের সরকার ক্ষমা প্রার্থী। টাইম বেশি লেগেছে, যেই বেশি লাগাক তাদের বলবো মানুষের কাজ চটপট করে করা আমাদের উচিত, এটাই আমাদের শিক্ষা। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম এবং জয় বাংলা। নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ স্লোগান আমরা অলওয়েজ দিই। নেতাজি সুভাষচন্দ্র বোস একটা স্লোগান দিয়েছিলেন, সেটা ছিল জয় হিন্দ। উনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন। এবছর নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মবার্ষিকী। তাই আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে অনেক কিছু আছে, আগামী দিন আরও হবেও। আমি প্রথম কাজ হিসেবে মাঝেরহাট ব্রিজ নয়, এটা জয় হিন্দ ব্রিজ করে নেতাজি সুভাষচন্দ্র বোসের পদতলে এটাকে আমরা অর্পণ করলাম। মনে রাখবেন, জয় হিন্দ স্লোগানও বাংলার মাটি, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার মাটি, আর জয় বাংলা এটাও নজরুল ইসলাম লিখেছিলেন। বাংলার মাটি বাংলার জল এটাও রবীন্দ্রনাথ লিখেছিলেন। স্বামী বিবেকানন্দও বলেছিলেন, মনে রেখো ভারতের কল্যাণ আমাদের কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব। এই মৃত্তিকা নিয়ে আমরা গর্ববোধ করি। ভালো থাকবেন। ভুল ত্রুটি সবটাই আমাদের, আর আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। আমরা রিয়েলি সরি সরি সরি। এবং এর জন্য জলও জমতো বেহালায় খুব বেশি। মেট্রো রেলের জন্য, মেট্রো রেলের কাজটা যতক্ষণ কমপ্লিট না হয় জল জমে এখনও অনেক জায়গায়। আমি নিজে অনেকবার জলে এসে সারাক্ষণ ফোন করে করে বলতাম, ড্রেনেজ ঠিক কর, ড্রেনেজ ঠিক কর, ড্রেনেজ ঠিক কর। আগামী দিন আশা করি এই কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমার বেহালা, টালিগঞ্জ, যাদবপুর, দক্ষিণতলি, উত্তর শহরতলি, সারা বাংলা ভালো থাকলে আমি ভালো থাকি। আর আমাকে যারা বেহালা নিয়ে জ্ঞান দেয় না, তাদের বলি, বেহালাটা দেখেছো কোনো দিনও? বেহালাটা জেনেছো কোন দিনও? বেহালায় কটা ওয়ার্ড আছে জানো? কটা রাস্তা আছে জানো? কটা পুজো হয় জানো? কটা স্কুল আছে জানো? কটা কলেজ আছে জানো? আর এই বেহালাটাকে বেহাল করবার চেষ্টা করবে না দাঙ্গা করে এবং মিথ্যে কথা বলে, কুৎসা করে। বেহালা যেন বেহালা বাদকের মতোই সুর সঞ্চারী তৈরি হয়। বেহালা যেন আমাদের সঙ্গীতের সুর সাধনার বেহালার মধ্যে দিয়ে আমরা সঞ্জীবনী সুধা, মুক্তির সুধা, আমরা শান্তি সর্বদা ফিরে পাই। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বাটন প্রেস করে এই জয় হিন্দ সেতুর উদ্বোধনী ফলক খুলে দেবেন। খুলে দিলাম আপনাদের জন্য, জনগণের উদ্দেশ্যে। নেতাজি সুভাষচন্দ্র বোসের পদপদে অর্পণ করি। আমি একবার ঘুরে আসি, কি বলেন? আমি একটা সওয়ারি হয়ে ঘুরে আসি, কেমন করেছে দেখে আসি। সুতরাং ফার্স্ট আমার গাড়ি যাবে,
কারণ আমি আগে দেখব কি করেছে কাজটা। থ্যাংক ইউ সো মাচ।